শুভ সকাল বন্ধুরা। আজ হলো 15 সেপ্টেম্বর সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: আসাম তথা ভারতে ও নেপালের মতো পরিস্থিতি হবে, বিস্ফোরক বিধায়ক অখিল গগৈ। পাকিস্তানি যুগ, এসআইটি রিপোর্ট প্রকাশ্যে আনার দাবি সাংসদ গৌরব গগৈর। ধলাইয়ে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক বন্টন, সমাজের হিতে কাজ করা বর্তমান সরকারের লক্ষ্য, বললেন বিধায়ক নিহার রঞ্জন দাস। কৃত্রিম বন্যায় প্লাবিত ধলাই, ক্ষতিগ্রস্ত বসতগৃহ, রাস্তাঘাট, কৃষিজমি। কয়েক ঘন্টার বৃষ্টিতে জমাজলে দুর্ভোগ শ্রীভূমি শহরে। মেঘালয়ের রাতাথোড়ায় নেমে এলো বাসজার, বিঘ্ন স্বাভাবিক যান চলাচল। এবং সর্বশেষ খবরটি হলো, বিশ্বের সামরিক শক্তির শীর্ষে আমেরিকা, 4 নম্বরে ভারত, প্রথম 10-এর তালিকায় নেই পাকিস্তান। এবারে শুনুন বিস্তারিত খবর। অসম তথা ভারতে নেপালের মতো পরিস্থিতি হবে, এই বিস্ফোরক মন্তব্য করেছেন রাইজর দলের সভাপতি তথা শিবসাগরের বিধায়ক অখিল গগৈ। তিতাবরে এক দলীয় কর্মী সভায় যোগ দিয়ে অখিল গগৈ বলেন, বিজেপি সরকার বিভিন্ন জনবিরোধী নীতি চালু করেছে, এতে অসন্তুষ্ট দেশের মানুষ। নেপালের জেএনজির মতো বিদ্রোহ হতে পারে আসাম তথা ভারতে। দলীয় কর্মী সভায় বিধায়ক অখিল গগৈ বলেন, বর্তমানে দেশের যে পরিস্থিতি তাতে আভাস মিলছে যে বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপালের মতো পুনরাবৃত্তি হবে এই রাজ্য তথা দেশে। মানুষের মনে ক্ষোভের উদ্গীরণ হবে। এদিন অখিল বিস্ফোরক মন্তব্য করলেও একাধিক ইস্যুতে কাঠগড়ায় তুলেন বিজেপিকে। তিনি বলেন, শাসক দলের বিরুদ্ধে ক্ষোভের সঞ্চার হচ্ছে দেশে। দেশের জনগণ সহ হিন্দু সমাজ অসন্তুষ্ট। গেরুয়া বসনে যে মানুষের ঘর চলে না, সেই মন্তব্য করেছেন অখিল গগৈ। পরবর্তী খবরটি হলো, নিজের পাকিস্তান যোগ নিয়ে এসআইটি রিপোর্ট প্রকাশ্যে আনার দাবি জানালেন আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি জোরহাটের সাংসদ গৌরব গগৈ। শীঘ্রই কোনো ওয়েবসাইটে এসআইটি রিপোর্ট তুলে ধরার দাবি জানিয়েছেন তিনি। রবিবার গৌরব গগৈ বলেন, এসআইটি রিপোর্ট প্রকাশ হলে জনসাধারণ বুঝতে পারবেন সত্য মিথ্যা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার তীব্র সমালোচনা করে গৌরব গগৈ বলেন, মুখ্যমন্ত্রীর ফ্লপ শো জনসাধারণ বুঝতে পারছেন। ফ্লপ শোর কারণে মানুষ মুখ্যমন্ত্রীকে নিয়ে হাসাহাসি করছেন। রিপোর্ট প্রকাশ্যে এলে আরও হাসির পাত্র হবেন ভেবে মুখ্যমন্ত্রী তা প্রকাশ্যে আনছেন না। গৌরব গগৈ বলেন, এসআইটি তার কাছে আসেনি, তার পত্নীকে 2বার জিজ্ঞাসাবাদ করেছে। তিনি বলেন, আমি চাইছি রিপোর্ট প্রকাশ্যে আসুক, কারণ আমার জানা মতে 11 বছর আগে আমি মাত্র একবার পাকিস্তান গিয়েছিলাম, কিন্তু মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতারা বারবার বলছেন আমি নাকি 15 বার পাকিস্তান গিয়েছি। আমার বডি ডবল বের হলো নাকি? মুখ্যমন্ত্রী রাহুল গান্ধীর বডি ডবল দেখেছেন, সেভাবে আমারও বডি ডবল বের হলো নাকি? সেরকম হয়ে থাকলে কেউ আমার নাম ছবি ব্যবহার করে পাকিস্তান গেলে আমি মামলা করব তার বিরুদ্ধে। সেজন্য এসআইটি রিপোর্ট প্রকাশ্যে আসা জরুরি। গৌরব গগৈ বলেন, রাজ্যের জনসাধারণ সব কিছু বুঝতে পারছেন। জনসাধারণ এখন সজাগ সতর্ক। জনসাধারণ সত্য মিথ্যা জানতে চান, তাই এসআইটি রিপোর্ট প্রকাশ্যে আনা জরুরি। এসআইটি রিপোর্ট আমার কাছে আসেনি, রিপোর্ট ফ্লপ হলেও তা প্রকাশ্যে আনা হোক। পরবর্তী খবরটি হলো, ধলাইয়ে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের চেক বন্টন, সমাজের হিতে কাজ করা বর্তমান সরকারের লক্ষ্য, বললেন বিধায়ক নিহার রঞ্জন। ধলাইয়ে একই দিনে 3 মণ্ডলে 234 জন রোগীর মধ্যে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের চেক বন্টন করা হয়। নিহার রঞ্জন দাসের উদ্যোগে পৃথক পৃথক মণ্ডলে আনুষ্ঠানিকভাবে চেক বন্টন করেন বিধায়ক সহ দলীয় নেতৃত্ব। রবিবার সকাল 10টায় বড়জেলেঙ্গা মণ্ডলে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অসুস্থ ব্যক্তিদের চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের চেক বন্টন করা হয়। মণ্ডল সভাপতি অজয় দেব, জেলা পরিষদ সদস্য ধর্মেন্দ্র তিওয়ারি, বড়জেলেঙ্গা আঞ্চলিক পঞ্চায়েত সহ সভাপতি শশাঙ্ক শেখর রায়, জেলা কমিটির সদস্য হরিপদ রাহা, জিপি প্রতিনিধিদের উপস্থিতিতে চেক বিতরণ করা হয়। পরবর্তী খবরটি হলো, মেঘালয়ের রাতাছড়ায় নেমে এলো বাসজার, বিঘ্ন স্বাভাবিক যান চলাচল। ভারী বৃষ্টিপাতের ফলে 6 নম্বর জাতীয় সড়কের মেঘালয়ের রাতাছড়ায় ফের সংঘটিত হলো ভূমিধসের ঘটনা। আর এতে প্রায় 1 ঘন্টা বন্ধ ছিল যান চলাচল। 1 ঘন্টা পর যান চলাচল শুরু হলেও স্বাভাবিক হয়ে ওঠেনি। রাতাছড়ার 2টি স্থানে নেমে এসেছে ভূমিধস। বৃষ্টিপাত অব্যাহত থাকলে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা রয়েছে।
প্রবল বৃষ্টিপাতের ফলে বরাক উপত্যকার লাইফলাইন খ্যাত ৬ নম্বর জাতীয় সড়কে ফের একবার ভূমিধসের ঘটনা সংঘটিত হয়েছে রবিবার। প্রাপ্ত খবর মতে এদিন সকালের দিকে ঘটেছে ভূমিধসের ঘটনা। মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া হিলস জেলার রাতাছড়ার দুটি স্থানে পাহাড় থেকে মাটি পাথর সহ ছোট ছোট গাছপালা রাস্তার উপর নেমে আসে। একটি স্থানে পাহাড়ি মাটি সহ রাস্তার উপর নেমে আসে একটি বাসযান। এতে প্রায় ১ ঘন্টা রাস্তা বন্ধ ছিল, যাতায়াত করতে পারেনি কোনো যানবাহন। পরে বাস কেটে যান চলাচলের ব্যবস্থা করা হয়। সূত্র বলছে, দ্বিতীয় ঘটনা ঘটে রাতাছড়ার পুলিশ চেকপয়েন্টের অদূরে। রাস্তার অর্ধেরও বেশি অংশ জুড়ে খসে পড়ে পাহাড়ের একাংশ। এতে বিপর্যস্ত হয় স্বাভাবিক যান চলাচল। যদিও পুরো রাস্তা জুড়ে ধস পতন না হওয়ায় কোনো মতে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল অব্যাহত ছিল। সূত্র বলছে, ধস নেমে আসা দুটি স্থানের পাশ দিয়ে বর্তমানে যানবাহন চলাচল করছে। বাস কাটা ছাড়া ধস সাফাই করা হয়ে ওঠেনি। পরবর্তী খবরটি হলো, কৃত্রিম বন্যায় প্লাবিত ধলাই, ক্ষতিগ্রস্ত বসতগৃহ, রাস্তাঘাট, কৃষিজমি। এক পশলা বৃষ্টিতে কৃত্রিম বন্যায় প্লাবিত ধলাই উপজেলা। শনিবার রাতের ভারী বৃষ্টির ফলে ধলাইয়ের বিভিন্ন স্থানে বন্যার সৃষ্টি হয়েছে। বসতগৃহ, রাস্তাঘাট, কৃষিজমি, পুকুর সহ সব দিক থেকে ব্যাপক ক্ষতি হয়েছে বন্যায়। চলাচলের অনেক বাসের সাঁকো জলের স্রোতে ভেসে গিয়েছে। অনেক স্থানে জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় কৃত্রিম বন্যার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। চান্দিগাড়জিবির ফ্রেঞ্চনগর এলাকায় বন্যার জলে ব্যাপক ক্ষতি হয়েছে। পার্শ্ববর্তী রাজ্য মিজোরাম থেকে আসা জল এলাকার রাস্তাঘাট, পুকুর সহ বহু ধান ক্ষেত সম্পূর্ণ নষ্ট করে দিয়েছে। উল্লেখ্য, গত ১ জুন ফ্রেঞ্চনগর এলাকায় কৃত্রিম বন্যার সৃষ্টি হয়েছিল। একটি নালা পরিবর্তন করাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যদিও পরবর্তীতে সেই নালাকে গভীর করা হয়, কিন্তু দীর্ঘ ৩ মাস পর একই স্থানে কৃত্রিম বন্যার সৃষ্টি হয়। আশপাশের ঘরবাড়িতে জলের নালার অতিরিক্ত জল প্রবেশ করে। তাছাড়া টাইয়াবিল এলাকায় নালার পরিসর ছোট করে দেওয়ার ফলে কয়েক বছর থেকে জমা জলের সৃষ্টি হয়। যদিও জব কার্ডের মাধ্যমে সেই জায়গায় নালা পরিষ্কারের কাজ হয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি, শুধুমাত্র অর্থের অপচয় হয়েছে বলে অভিযোগ তুলেন অনেকেই। এদিকে সপ্তগ্রামজীবীর অর্জনপুর ও পশ্চিম সপ্তগ্রাম এলাকায়ও বন্যায় ক্ষতিগ্রস্ত বহু পরিবার। রুকনি নদীর জল পানিসাগর নালা হয়ে গ্রামে প্রবেশ করার ফলে বহু বসতগৃহ, পুকুর, কৃষিক্ষেতে ব্যাপক ক্ষতি হয়। এছাড়া ভারতমালা প্রকল্পের অপরিকল্পিত সড়ক নির্মাণের ফলে দোলাইয়ে বহু স্থানে নাজেহাল জনজীবন। এক পশলা বৃষ্টির ফলে লায়লাপুর, রামপ্রসাদপুর, পানিপুরা এলাকায় জাতীয় সড়কে পুকুর সম গর্তের সৃষ্টি হয়েছে। অত্যন্ত ঝুঁকি নিয়ে চলাচল করছেন জনগণ। এছাড়া লায়লাপুর, জীবনগ্রাম, রাজঘাট, রাজনগর সহ বিভিন্ন এলাকায় কৃত্রিম বন্যায় ভুগছেন মানুষ। পরবর্তী খবরটি হলো, কয়েক ঘন্টার বৃষ্টিতে জমা জলে দুর্ভোগ শ্রীভূমি শহরে। বৃষ্টির জলে শ্রীভূমি শহরের একাংশ জলমগ্ন হয়ে পড়েছে। এই নাগরিক সমস্যা নিরসনের জন্য বারবার আর্জি জানিয়েও ফল হচ্ছে না। মাত্র এক পশলা বৃষ্টিতেই সীমান্ত জেলা শহর শ্রীভূমির নাগরিকদের দুর্দশা বেড়ে যায়। নাগরিকদের নোংরা জলের উপর দিয়ে চলাচল করতে হয়। বিগত বছর কয়েক থেকে এভাবেই চলছে শহরের নাগরিক জীবন, কিন্তু তারপরও সমস্যার সমাধানে কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না। টানা কয়েক ঘন্টা বৃষ্টি হলে ডুবে যায় ব্রজেন্দ্র রোড, রমণী রোড, রামকৃষ্ণ মিশন রোড, রেড ক্রস রোড, এমনকি জাতীয় সড়কের উপর দিয়েও জল বইয়ে যায়। আর এতে যান চলাচলের সমস্যা দেখা দেয়। বৃষ্টিতে শ্রীভূমি শিব মন্দির, রেড ক্রস, রামকৃষ্ণ মিশনের মন্দির ছাড়া প্রায় সব বাড়ি করে জল ঢুকে পড়ে। বলতে গেলে শহরের 40% বাড়িঘর, ব্যবসায়ী প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান জলের নিচে চলে যায়। নাগরিকরা মনে করেন মাস্টার ড্রেনেজের কাজের গাফিলতি দেখিয়ে বিজেপি পৌরসভা দখল করে, কিন্তু মাস্টার ড্রেনেজ সংস্কার করা হয়নি। ফলে সামান্য বৃষ্টি দিলে জমা জলে শহরের একাংশ ডুবে যায়। পুরসভা নালার উপর দখলকারীদের সরাতে উদ্যোগী হলেও বারবার ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছে। পুরসভার এমন উদাসীনতার জন্য যে কোনো সময় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটতে পারে। পরবর্তী খবর, বিশ্বের সামরিক শক্তির শীর্ষে আমেরিকা, 4 নম্বরে ভারত। বিশ্বজুড়ে যুদ্ধের আবহে সামরিক শক্তির গুরুত্ব আরও বাড়তে চলেছে। রাশিয়া ইউক্রেন সংঘাত, চীন তাইওয়ান উত্তেজনা কিংবা পশ্চিম এশিয়ার অস্থিরতা, সব মিলিয়ে প্রতিটি দেশই নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলছে।
এই প্রেক্ষাপটে সম্প্রতি প্রকাশিত হয়েছে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2025, যেখানে বিশ্বের 145টি দেশের সেনাবাহিনীর শক্তি বিশ্লেষণ করে তৈরি হয়েছে একটি র্যাঙ্কিং। এই তালিকায় শীর্ষস্থান দখল করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিশাল প্রতিরক্ষা বাজেট, অত্যাধুনিক প্রযুক্তি, শক্তিশালী নৌবাহিনী ও বিমান বাহিনী, সব মিলিয়ে আমেরিকার সামরিক ক্ষমতা এখনও অনন্য। দ্বিতীয় স্থানে রয়েছে রাশিয়া, যার শক্তি নির্ভর করে বিশাল পরিমাণ পারমাণবিক অস্ত্র ও স্থলবাহিনীর উপর। তৃতীয় স্থানে রয়েছে চীন, যার সেনাবাহিনী বিশ্বের বৃহত্তম এবং প্রযুক্তিগতভাবে দ্রুত উন্নত হচ্ছে। ভারত রয়েছে চতুর্থ স্থানে। সেনা, নৌ ও বিমান 3 বাহিনীতেই আধুনিকীকরণ ও আত্মনির্ভরতার পথে এগিয়েছে দেশ। রাফাল, ব্রাহ্মোস, পিনাকা, অরুণ এবং Su-30 MKI এর মতো অস্ত্র ভারতের সামরিক শক্তিকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছে। পাশাপাশি INS বিক্রান্ত ও বিক্রমাদিত্যর মতো বিমানবাহী রণতরী এবং পরমাণু সাবমেরিন ভারতের নৌবাহিনীকে আরও শক্তিশালী করেছে। পঞ্চম স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া, যার প্রতিরক্ষা ব্যবস্থা উত্তর কোরিয়ার হুমকির মুখে অত্যন্ত উন্নত ও প্রস্তুত। এরপর রয়েছে ব্রিটেন, ফ্রান্স, জাপান, তুরস্ক এবং দশম স্থানে রয়েছে ইটালি। এই তালিকায় পাকিস্তানের অবস্থান 12 নম্বরে, অর্থাৎ প্রথম 10-এর বাইরে। এই র্যাঙ্কিং তৈরি হয়েছে 60টিরও বেশি সূচকের ভিত্তিতে: সৈন্য সংখ্যা, অস্ত্রের গুণমান, অর্থনৈতিক সক্ষমতা, কৌশলগত অবস্থান, প্রযুক্তিগত উৎকর্ষতা এবং প্রতিরক্ষা খাতে বিনিয়োগের পরিমাণের উপর ভিত্তি করে। সাম্প্রতিক বছরগুলিতে প্রতিরক্ষা খাতে ভারতের খরচ উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যা এই র্যাঙ্কিংয়ে তার অবস্থানকে দৃঢ় করেছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।